আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। গতকাল তোমাদের যে SW গুলো দেয়া হয়েছিল, সেই SW গুলি কি করতে পেরেছো? আচ্ছা, যারা SW গুলি করেছো, সবাই খাতাগুলো সামনে রাখো, গুছিয়ে রাখো, ঠিক আছে? আর ক্যাপ্টেন সবার খাতা প্রত্যেকের সিট থেকে তুলবে। কেউ সিট থেকে উঠবে না, ঠিক আছে? এবার আমরা গতকাল কি পড়েছিলাম আমরা, তোমাদের মনে আছে? হ্যাঁ, গতকাল পড়েছিলাম আমরা আমার বাড়ি কবিতা। কে লিখেছেন? জসিমউদ্দিন। আমরা গতকাল পড়ছিলাম আমার বাড়ি কবিতা, লিখেছেন কে? জসিমউদ্দিন। আমার বাড়ি লিখেছেন জসিমউদ্দিন। জন্ম 1903 সালে, মৃত্যু 1976 সালে। গত ক্লাসে আমরা পড়েছি জসিমউদ্দিনকে কি বলা হয়? পল্লী কবি বলা হয়। কেন বলা হয়? কারণ তিনি পল্লীর মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়ে কবিতা লিখেছেন বলে তাকে পল্লী কবি বলা হয়। আমরা এই যে কবিতাটা পড়বো, আমার বাড়ি কবিতাটা, এখানেও পল্লীর মানুষের জীবনের একটা নিখুঁত চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে। পল্লীর মানুষ, পল্লীর প্রকৃতি, পল্লীর মানুষের আদর আপ্যায়ন, পল্লীর মানুষের স্নেহ মায়া মমতা ভালোবাসা, এইগুলির একটা সুন্দর নিখুঁত রূপ ফুটে উঠেছে আমার বাড়ি কবিতায়। কবিতাটি পড়া মাত্রই তোমরা বুঝতে পারবে। এবার আমরা কবিতাটা পড়ার চেষ্টা করি। আমার বাড়ি লিখেছেন জসিমউদ্দিন। আমরা গতকাল যেটুকু পড়েছি তার পরের অংশটুকু আজকে পড়ব। চাঁদ মুখে তোর চাঁদের চুমু মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে। গাই দোহনের শব্দ শুনি জেগো সকালবেলা, সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা। আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ফাঁসি। আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তবরত। আমরা কবিতাটা এবার বোঝার চেষ্টা করব। চাঁদ মুখে তোর চাঁদের চুমু মাখিয়ে দেব সুখে। কবি বলেছিলেন এর আগে কি? বন্ধু আম কাঁঠালের বনের ধারে কি করে শুবে, আঁচল পেতে শুয়ে রাখবে এবং কবি গাছের শাখা দুলিয়ে সারা রাত ধরে তাকে বাতাস করবেন, এই বলেছিলেন। এবং সে যখন প্রকৃতির ঘনিষ্ঠ সান্নিধ্যে শুয়ে থাকবে, প্রকৃতির খুব কাছাকাছি যে শুয়ে থাকবে, তখন তার আকাশে যখন চাঁদ থাকবে, চাঁদের আলো পড়বে বন্ধুর চাঁদের মতো সুন্দর মুখটিতে। তো এইটাকেই কবি বলেছেন, যেন চাঁদ যেন বন্ধুকে চুমু খাবে। চাঁদ মুখে তোর চাঁদের চুমু মাখিয়ে দেব সুখে। তুমি যদি আমার গ্রামে আসো, তুমি প্রকৃতির ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকতে পারবে, তুমি আম কাঁঠালের বনের ধারে শুয়ে থাকবে, রাতে আকাশে চাঁদ উঠবে, চাঁদের আলো পড়বে তোমার মুখে, এবং কবির কাছে মনে হচ্ছে যেন কবি তার বন্ধুর মুখে চাঁদের চুমু আনন্দের সঙ্গে মাখিয়ে দিচ্ছেন। তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে। কবি বলছেন তার বন্ধু যদি তার বাড়িতে আসে, তাহলে সে প্রকৃতির যে সৌন্দর্য, উন্মুক্ত প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্য সে দেখতে পাবে। সে যখন কবির বন্ধু যখন কবির বাড়িতে আসবে, বা কবির মেহমান যখন কবির বাড়িতে আসবে, তখন আকাশে হয়তো থাকবে অনেক তারা, এবং কবি কল্পনা করছেন যে আকাশের তারাগুলো দিয়ে মালা গেঁথে বন্ধুর গলায় পরিয়ে দিবেন। এখানে কবির বন্ধুর প্রতি যে গভীর ভালোবাসা এবং প্রকৃতির সান্নিধ্যে বন্ধুকে তৃপ্ত করার একটা মানসিকতা ফুটে উঠেছে। গাই দোহনের শব্দ শুনি জেগো সকালবেলা। গ্রামের খুব একটা পরিচিত দৃশ্য, সকালবেলা বিকেলবেলা গাই দোহানো হয়, এবং গাই দোহানের শব্দটা কিন্তু খুবই চমৎকার। তোমরা সবাই কি গাই দোহনের শব্দ শুনেছো? গাই যখন দোহন করা হয়, গায়ের দুধ দোহন করা হয়, তখন শব্দটা শুনেছো? একটা পাত্রের মধ্যে দুধটা নেওয়া হয়, শব্দটা কেমন অবিরাম গতিতে একটা শব্দ হয়। সেই শব্দটা বলেছে, তুমি যদি আমার বাড়িতে আসো, তাহলে তুমি সকালবেলা গাই দোহনের মধুর স্নিগ্ধ শব্দ শুনে ঘুম থেকে উঠবে।
ঘুম থেকে জেগে উঠবে, সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা। তুমি যদি আমার বাড়িতে আসো, সারাটা দিন তোমায় নিয়ে আমি খেলা করব। ঠিক আছে? সারাটা দিন তোমায় খেলা করবে, মাঠে মাঠে, বাড়িতে, উঠোনে উঠোনে, খোলা মাঠে, খোলা মাঠে, রাস্তায়, যেখানে ইচ্ছা, গ্রামের প্রকৃতি, উন্মুক্ত প্রকৃতির সর্বত্র ঘুরে বেড়াবেন কবি তার বন্ধুকে নিয়ে, এবং সারাদিন তারা কি করবে? খেলা করবে। ঠিক আছে? অর্থাৎ কোনো বাধা, নিয়ম, শৃঙ্খলা কোনো কিছুই থাকবে না। জীবনে থাকবে অবাধ আনন্দ, অবাধ মুক্তির স্বাধীনতা। আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজদা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি। আমার বাড়িতে গেলে তুমি কি দেখতে পাবে? দেখবে ডালিম গাছে ডালিম ফুলগুলো ধরে আছে, এবং ডালিম ফুলগুলো যেন মনে হয় হাসছে। অর্থাৎ প্রকৃতির ঘনিষ্ঠ সংস্পর্শ তুমি পাবে, মানে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার একটা সুযোগ তুমি পাবে যদি আমার বাড়িতে যাও। আমার বাড়িতে ডালিম গাছে ডালিম ফুলের হাসি যেমন আছে, তেমনি ভাবে কাজলা দিঘি আছে আমাদের বাড়ির কাছে। কাজলা দিঘি মানে পরিষ্কার স্বচ্ছ পানিকে যখন দূর থেকে দেখে তখন এটাকে কি মনে হয়? কালো মনে হয়। এই জন্য দিঘিকে বলেছে কাজদা দিঘি। কাজদা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি। কাজদা দিঘির জলগুলি হচ্ছে কাজলের মতো কালো। সেই কাজদা দিঘির কালো জলে হাঁসগুলি ভেসে যাচ্ছে, সেটাও তুমি দেখতে পাবে। আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ। কবি তার অতিথিকে বলছেন যে আমার বাড়ি যেও এই বরাবর হচ্ছে পথ, মানে সোজাসুজি এই রাস্তায় গেলেই তুমি আমার বাড়ি পাবে। কবি অতিথিকে তার বাড়ির রাস্তা চিনিয়ে দিচ্ছেন যে এইভাবে তুমি যাবে, এইভাবে যাবে, এই সোজাসুজি রাস্তায় তুমি যাবে। আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তবরত। কবি তার বন্ধুকে কোথায় যেতে বলছেন? কবি তার বন্ধুকে তার বাড়িতে যেতে বলেছেন। তা বাড়িতে যেতে হলে কি হবে? বাড়ির রাস্তা চিনিয়ে দিতে হবে। কবি বলেছেন এই সোজাসুজি রাস্তায় হচ্ছে, এই বরাবর মানে এই সোজাসুজি রাস্তায় হচ্ছে আমার বাড়ি। আর কখন তুমি থামবে? কিভাবে কবির বাড়ি চিনতে পারবে? যে কবির আঙিনায় অথবা কবির বাড়ির সামনে হয়তো বাগান আছে, সেই বাগানে কোন ফুল ফুটেছে? মৌরি ফুল ফুটেছে। তুমি যখন মৌরি ফুলটা কখন ফুটে তোমরা জানো? শীতকালে ফুটে। আর মৌরি কাকে বলে তোমরা চেনো? মৌরি হচ্ছে মিষ্টি জিরা। বলেছে যে তোমরা যে মিষ্টি জিরা খাও না, এই যে আচারের পাঁচফোড়নে একটা উপাদান হচ্ছে মিষ্টি জিরা, মাংস রান্না করতে মিষ্টি জিরার প্রয়োজন হয়। আবার হচ্ছে যে কোনো কোনো অঞ্চলে মিষ্টি জিরা দিয়ে, ধনে দিয়ে যেমন তরকারি রান্না করে ধনের গুঁড়া দিয়ে, তেমনি মিষ্টি জিরার গুঁড়াও তরকারিতে দেওয়া হয়। এটা হচ্ছে একটা মশলা। ঠিক আছে? এই মৌরি যখন ফুল ফুটে কখন? শীতকালে। মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তবরত। তুমি রথে চড়ে যদি আমার বাড়িতে আসো, যখনই এই বরাবর পথে যখন দেখতে পাবে যে তোমার নাকে এসে ঘ্রাণ লাগছে, কি মৌরি ফুলের ঘ্রাণ লাগছে, তখনই তুমি বুঝতে পারবে যে কবির বাড়ি এসে গেছে, অর্থাৎ আমার বাড়ি এসে গেছে। কবি বলছেন তখনই তুমি বুঝতে পারবে যে আমার বাড়ি এসে গেছে। তুমি তোমার রথ থামিও, রথ থামিয়ে কি করো? আমার বাড়িতে প্রবেশ করো। তোমরা কি জানো রথ কি? রথ হচ্ছে ঘোড়া চালিত একরকম গাড়ি। ঘোড়া চালিত একরকম গাড়ি রথ। বলেছে তুমি তোমার অর্থাৎ যাত্রা, তুমি গন্তব্যস্থলে পৌঁছে গেছে, তুমি যাত্রা বিরতি করে তুমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছে, তুমি আমার বাড়িতে প্রবেশ করবে। মৌরি ফুলের গন্ধ শুকলেই তুমি বুঝতে পারবে যে তোমার নাকে এসে যখন মৌরি ফুলের ঘ্রাণ লাগবে, তখনই তুমি বুঝতে পারবে যে আমার বাড়ি এসে গেছে। এইভাবে মৌরি ফুলের ঘ্রাণ শুকেই তুমি আমার বাড়ি চিনতে পারবে। অর্থাৎ প্রকৃতির চারপাশে প্রকৃতির যে সুন্দর একটা আবহ, সুন্দর একটা সংস্পর্শ, সেটাই কবি বর্ণনা করছেন। অর্থাৎ তার বন্ধুকে প্রলুব্ধ করছেন যে তুমি আমার বাড়িতে আসো, তুমি আমার বাড়িতে আসলে এই এই সুবিধাগুলি পাবে, এই প্রকৃতির এমন ঘনিষ্ঠ সংস্পর্শ পাবে, প্রকৃতির সৌন্দর্য তুমি চোখ মেলে দেখতে, দু চোখ মেলে প্রকৃতির সৌন্দর্য দেখতে পারবে। প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির ঘ্রাণ, সৌরভ তোমার নাকে এসে লাগবে। ঠিক আছে? তাহলে তুমি বুঝতে পারবে যে আমার বাড়ি পৌঁছে গেছো। এবার আমরা যা পড়লাম, যা বুঝলাম, দেখি আমাদের কতটুকু মনে আছে। আমরা একটু জিজ্ঞেস করব তোমাদের কতটুকু বুঝতে পেরেছো, কতটুকু তোমাদের মনে আছে, কতটা খেয়াল করতে পেরেছো। সেজন্য আমি তোমাদের কিছু প্রশ্ন করব। চাঁদ মুখে তোর চাঁদের চুমু মাখিয়ে দেব সুখে। চাঁদের চুমু বলতে কি বোঝো? অর্থাৎ কবির বন্ধুর
মুখটা হচ্ছে চাঁদের মতো, চাঁদের মতো মুখটাতে যখন চাঁদের আলো পড়ে, এটাকে কবি বলছেন চাঁদের চুমুর সঙ্গে তুলনা করছেন। চাঁদ যেন বন্ধুকে ভালোবেসে কি করছে, চুমু দিচ্ছে। ধন্যবাদ, তোমার উত্তর সঠিক হয়েছে। তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে, এই তারা কবি কি দিয়ে মালা গেঁথে বন্ধুর বুকে জড়িয়ে দিবেন? তারা ফুল দিয়ে মালা গেঁথে বন্ধুর বুকে জড়িয়ে দিবেন। কেন জড়িয়ে দিবেন? কারণ কবি তার বন্ধুকে দেখাতে চান প্রকৃতির কিভাবে তিনি তারা ফুলের মালা গাঁথবেন। কবি তার বন্ধুকে প্রকৃতির উন্মুক্ত যে সৌন্দর্য, অবারিত সৌন্দর্য, ও মাথার উপর উন্মুক্ত খোলা আকাশ যে কবির বন্ধু তার বাড়িতে গেলে দেখতে পাবে, সেটাই তিনি বোঝাতে চাচ্ছেন। অর্থাৎ হচ্ছে কবির বাড়িতে গেলে তারা ভরা আকাশ সে দেখতে পাবে। কবির বন্ধু কিসের শব্দ শুনবে? গায়ে দোহনের শব্দ শুনবে। হ্যাঁ, সঠিক হয়েছে, গায়ে দোহনের শব্দ শুনবে। কখন শুনতে পাবে? সকালবেলা শুনতে পাবে। আর সকালবেলা গায়ে দোহনের শব্দ শুনে তার বন্ধু কি করবে? ঘুম থেকে জেগে উঠবে। কবি কাকে নিয়ে সারাদিন খেলা করবেন? কবি তার বন্ধুকে নিয়ে সারাদিন খেলা করবেন। কি গাছে কবির উঠোনে কি গাছ আছে? কি গাছ আছে? ডালিম গাছ আছে। ডালিম গাছে কি ফুল ধরেছে? ডালিম ফুল ধরেছে। কোন গাছের ফুল হাসছে? ডালিম গাছের ফুল হাসছে। হাঁসগুলি কোথায় ভেসে যাচ্ছে বলো তো দেখি, তোমাদের মনে আছে হাঁসগুলি কোথায় ভেসে যাবে? কাজলা দিঘিতে। কাজলা দিঘির জল কেমন? কাজল জল। কাজল মানে হচ্ছে কালো, কাজল জল মানে হচ্ছে কালো জল। কালো জল বলতে কি বোঝায়? জল কি কালো হয়? না। তাহলে কাজল জল বলতে পরিষ্কার স্বচ্ছ পানিকে দূর থেকে কালো মনে হয়। তাহলে এই হাঁসগুলি কোথায় ভেসে বেড়াবে? কাজলা দিঘিতে ভেসে বেড়াবে। কাজলা দিঘির জল কেমন? একেবারে কালো। কেন কাজলা দিঘির জল কালো? কারণ হচ্ছে পরিষ্কার স্বচ্ছ পানিকে দূর থেকে দেখলে কেমন মনে হয়? কালো মনে হয়। আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ। কবির বাড়ি কেমন? কোথায়? কবির বাড়ির পথটি কেমন? একদম সোজা পথ। কবি যেখান থেকে বাড়ির পথ নির্দেশ করছেন তার থেকে সোজা রাস্তায় গেলেই কবির বাড়ি দেখা যায়। কোন ফুলের গন্ধ শোনা যাবে? গন্ধ পাওয়া যাবে? মৌরি ফুলের। মৌরি মানে কি তোমরা বলতে পারো? মৌরি মানে হচ্ছে মিষ্টি জিরা। মৌরি ফুল কখন ফুটে বলতে পারবে? শীতকালে ফুটে। হ্যাঁ, ধন্যবাদ। মৌরি ফুলের গন্ধ পেলেই কি বোঝা যাবে? যে গন্তব্যস্থল পৌঁছে গেছি, অর্থাৎ কবির বাড়িতে পৌঁছে গিয়েছি। এবং মৌরি ফুলের গন্ধ পেলে কবি বন্ধুকে কি থামাতে বলেছে? রথ থামাতে বলেছে। কেন রথ থামাতে বলেছে? কারণ এটি হচ্ছে কবির বাড়ি। যেই বাড়ির পাশে মৌরি ফুলের ঘ্রাণ পাওয়া যাবে সেটি হচ্ছে কবির বাড়ি। আর কবি সেখানেই তার বন্ধুকে থামতে বলেছেন। এবার আমরা কবিতায় যে কঠিন শব্দগুলো পাবো সেই শব্দগুলোর অর্থ লিখে দিব। তোমরা সবাই খাতা খুলো, শ্রেণীর কাজের খাতা খুলে শব্দের অর্থগুলো লিখে নাও। গায়ে দোহনের শব্দ। গায়ে দোহনের শব্দ মানে হচ্ছে গাভীর দুধ দোহনের শব্দ। গাভীর দুধ দোহনের শব্দ। আরেকটা শব্দ পেয়েছি, কাজলা দিঘি। কাজলা দিঘি অর্থ হচ্ছে কাজলের মতো কালো জলের দিঘি। কাজলের মতো কালো জলের দিঘি।
তাহলে শব্দগুলোর অর্থ লিখে নাও। সবাই লিখছো? তাহলে গাই দোহনের শব্দ মানে গাভীর দুধ দোহনের শব্দ। কাজলা দিঘি মানে কাজলের মতো কালো জলের দিঘি। সবাই শব্দের অর্থগুলো লিখে নিয়েছো? আচ্ছা, ধন্যবাদ। তাহলে এরপরে আমরা জানবো এখানে কিছু শব্দ আছে যার উচ্চারণ আমরা শুনবো। সবাই মিলে উচ্চারণগুলো জানার চেষ্টা করব। একটি শব্দ আছে দোহন। তোমরা সবাই আমার সাথে বলো শব্দটার উচ্চারণ কি? সবাই বলো দোহন। দোহন শব্দটা কি? দোহন। সবাই বলো দোহন। আরেকটা শব্দ তোমরা লিখে নাও, মৌরি। আরেক শব্দের উচ্চারণ সবাই আমার সাথে সাথে শব্দটার উচ্চারণ করো, মৌরি। সবাই বলো মৌরি। ঠিক আছে? আরেকটা শব্দ দেখো, শুঁকে। শুঁকে মানে ঘ্রাণ নিয়ে, শুঁকে। সবাই আমার সাথে বলো শুঁকে। ঠিক আছে? তাহলে তোমরা চমৎকার, তোমাদের সবার উচ্চারণ সুন্দর হয়েছে। তাহলে এই শব্দগুলোর উচ্চারণ খুব ভালো করে খেয়াল করে করবে। এখন আমরা কবিতাটা পড়ে যা জানতে পারলাম সেটা সম্পূর্ণ আমরা আলোচনা করব। কবি, এই কবিতায় কবি কি করেছেন? কবি এই কবিতায় তার শহরের বন্ধুকে তার গ্রামে আসার জন্য আমন্ত্রণ করেছেন। শহরের বন্ধুকে তার গ্রামে আসার জন্য আমন্ত্রণ করেছেন এবং বলেছেন যে তিনি যদি তার গ্রামে আসেন তাহলে কি পাবেন? তাহলে তাকে তার প্রকৃতির ঘনিষ্ঠ সান্নিধ্যে সে শুয়ে থাকবে, তার চাঁদ মুখের মধ্যে চাঁদের চুমু, আকাশের চাঁদ তার চাঁদ মুখে চুমু দিয়ে যাবে, অর্থাৎ চাঁদ মুখে চাঁদের আলো পড়বে। বন্ধুর মুখকে কবি চাঁদের সঙ্গে তুলনা করেছেন, চাঁদ মুখে চাঁদের আলো পড়বে এবং অসংখ্য রাতের আকাশে দেখতে পাবে অগণিত তারা। সেই তারা দিয়ে কবি কল্পনা করছেন তার বন্ধুর গলায় মালা পরিয়ে দেওয়া হবে এবং তিনি এও বলছেন বন্ধুকে যে তুমি যদি আসো তাহলে সারাদিন তোমাকে নিয়ে আমি খেলা করব। আর কবির উঠোনে আছে ডালিম গাছ, ডালিম গাছের ফুলগুলি যখন ফুটে থাকে মনে হয় যেন ফুলগুলো হাসছে। আর কবির বাড়ির কাছে আছে কাজলা দিঘি, কাজলা দিঘির জল হচ্ছে কাজলের মতো কালো, সেই কাজলের মতো কালো জলগুলো যে ভেসে বেড়ায়, হাঁসগুলো যখন জলের মধ্যে অবাধে ঘুরে বেড়ায় তখন মানে তখন যে আনন্দটা পাওয়া যায়, তখন দেখতে যে ভালো লাগে সেটা বন্ধু উপভোগ করতে পারবে। আর কবি বলে তার বন্ধুকে তার বাড়ি চিনিয়ে দিয়েছেন যে আমার বাড়ি তুমি এসো, এই বরাবর পথ, যখন তুমি মৌরি ফুলের ঘ্রাণ পাবে তখন তুমি বুঝতে পারবে যে আমার বাড়ি এসে গেছো এবং তুমি তোমার রথ থামিয়ে আমার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে? আমরা এই পর্যন্ত জানতে পারলাম। এরপরে এই কবিতাটার পাঠ পরিচিতি সম্পর্কে আমরা একটু পড়ব। এই কবিতা পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর, তোমার যদি পরীক্ষায় একটা অবজেক্টিভ আসতে পারে, অবজেক্টিভটা হতে পারে যে কবিতাটি পাঠের উদ্দেশ্য কি। কবিতাটি পাঠের উদ্দেশ্য হচ্ছে সৌজন্য শিক্ষা করা, শিষ্টাচার শিক্ষা করা এবং মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়া। ঠিক আছে? পাঠ পরিচিতি সম্পর্কে একটু জানি, পুরো কবিতাটা পড়ে আমরা যা জানতে পারলাম সে সম্পর্কে একটু জানি। কবিতাটি কবি জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? হাসু কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে কোনো বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে আমন্ত্রণ করেছেন কবি। তিনি তাকে আপ্যায়ন করতে চান শালি ধানের চিরা, বিন্নি ধানের খই, কবরি কলা এবং গামছা বাঁধা দই দিয়ে। প্রকৃতির সান্নিধ্য কেমন করে অতিথির প্রাণ জুড়াবে তারও এক নিবিড় পরিচয় আছে কবিতাটিতে। যুগ যুগ ধরে অতিথি আপ্যায়নে বাঙালির সুনাম রয়েছে। অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস এই কবিতায় বিশেষভাবে লক্ষণীয়। তাহলে এই কবিতা আমরা বিশেষভাবে লক্ষ্য করলাম যে অতিথির বিশ্রাম এবং আনন্দের জন্য গৃহস্থ যে আন্তরিকভাবে চেষ্টা করেন সেই চেষ্টাটা আমরা দেখতে পেলাম। এই অতিথি যে গৃহে এসেছেন সে গৃহের গাছ, ফুল, পাখিও যেন অতিথিকে আপ্যায়নে উন্মুখ হয়ে আছে। অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য, শিষ্টাচার ও মানব প্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতায়। এখন
কবি যেমন তার কবিতায় অনেকগুলো ঐতিহ্যবাহী খাবারের কথা বলেছেন, যেমন কি কি খাবারের কথা বলেছেন? শালি ধানের চিড়ের কথা বলেছেন, বিন্নি ধানের খইয়ের কথা বলেছেন, কবরি কলার কথা বলেছেন, গামছা বাঁধা দইয়ের কথা বলেছেন। এগুলো এইরকম ঐতিহ্যবাহী খাবার তোমার এলাকায় আছে। সেই তোমার এলাকায় যেই খাবারগুলো অত্যন্ত ঐতিহ্যবাহী, সেই খাবারগুলো সম্পর্কে তুমি কি করবে? একটা খাবারের একটা তালিকা আগামী ক্লাসে লিখে নিয়ে আসবে। তাহলে এবার আসো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি। 1 নাম্বার, আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে কোন ধানের চিরা খেতে দিবেন? বলো তো দেখি, কি বলেছিলেন কবি? শালি ধানের চিড়ে দেব, বিন্নি ধানের খই। তাহলে কোন ধানের চিরা হবে? উত্তর কোনটা হবে? ক। উত্তর হবে ক, শালি ধানের চিড়ে। তোমরা সবাই বই খুলেছো তো? আচ্ছা। থামিও তব রথ দ্বারা কি বোঝানো হয়েছে? যাত্রা বিরতি, রথ দেখা, গন্তব্যে পৌঁছানো, রথ চালনা করা। থামিও তব রথ দ্বারা কি বোঝানো হয়েছে? অর্থাৎ গন্তব্যে পৌঁছে গিয়েছেন। যখন মৌরি ফুলের গন্ধ পাওয়া যাবে তখনই বোঝা যাবে যে কবি তার গন্তব্যে পৌঁছে গিয়েছেন। ঠিক আছে? তাহলে থামিও তব রথ দ্বারা কি বোঝানো হয়েছে? যে কবি তার গন্তব্যে পৌঁছে গিয়েছেন। কবিতাংশটি পড়ে 3 ও 4 নাম্বার প্রশ্নের উত্তর দাও। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। উদ্ধৃতির প্রথম স্তবকের সাথে নিচের কোন চরণের মিল লক্ষ্য করা যায়? আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দিব পীরে। তাহলে কবি এখানে প্রথম উদ্ধৃতিতে কি আছে? আমন্ত্রণ করা হচ্ছে। এখানে 1 নাম্বার যেটা রোমান 1 যেটা আছে, আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পীরে, অর্থাৎ কবি তার বন্ধুকে বাড়ি যাওয়ার জন্য বলছেন। গাছের পাতা দুলিয়ে বাতাস করব সারা রাতি, এটা হচ্ছে না, কারণ এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে না। প্রথম স্তবকে কিন্তু আমন্ত্রণ জানানো হচ্ছে, তার এটার সাথে মিলছে না। তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে। তাহলে 3 নাম্বার প্রশ্নটা দেখো, উদ্ধৃতির প্রথম স্তবকের সাথে নিচের কোন চরণ বা চরণসমূহ মিল লক্ষ্য করা যায়? এখানে কোনটি সঠিক উত্তর হবে? উত্তর হবে 1 ও 3। উত্তর হবে 1 ও 3। এবার 4 নাম্বার দেখো, উদ্ধৃতির দ্বিতীয় স্তবকের সাথে আমার বাড়ি কবিতার মিল কোথায়? উদ্ধৃতির দ্বিতীয় স্তবকটা দেখো, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। তাহলে এখানে কি বোঝানো হচ্ছে? খাবারের কথা বলা হচ্ছে, যে মামার বাড়িতে যদি যাও তাহলে ঝড়ের দিনে আম কুড়াতে পারবে এবং পাকা জাম খেয়ে ঠোঁটটা রঙিন করতে পারবে, মুখটা রঙিন করতে পারবে। ঠিক আছে? তাহলে এখানে খাবারের কথা বলা হচ্ছে, আর আমাদেরও এই কবিতায় অনেক জায়গায় খাবারের কথা বলা হচ্ছে। তাহলে উদ্ধৃতির দ্বিতীয় স্তবকের সাথে আমার বাড়ি কবিতার মিল কোথায়? প্রকৃতিতে, খাদ্য বর্ণনায়, নিমন্ত্রণে, বন্ধুত্বে। উত্তর কোনটা হবে? খাদ্য বর্ণনায়। কবি আমার বাড়ি কবিতায় খাদ্যের বর্ণনা করেছেন, আর উপরের উদ্ধৃতির দ্বিতীয় উদ্ধৃতির মধ্যেও কি আছে? দ্বিতীয় স্তবকের মধ্যে খাদ্য বর্ণনা আছে। এবার দেখো, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহি আছে ভরি। এখানে দেখো দেহখানি আছে, এখানে আসলে হবে গেহখানি। গৃহকে কবিতায় মিলের জন্য গেহ লিখেছে, তোমাদের এই বইয়ের মধ্যে দেহখানি আছে, গৃহখানি হবে। মোর গেহখানি রহি আছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়। আমার বাড়ি কবিতায় কাজলা দিঘির কাজল জলে কি হাসে হবে না, কি ভাসে হবে, কারণ হাসে ডালিম ফুল হাসে। এখানে আছে কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যায় ভাসি। প্রশ্নটা হবে কি ভাসে? তাহলে উত্তর হবে কাজলা দিঘির কাজল জলে হাঁস ভাসে। তুমি উত্তরটা এভাবে লিখতে পারো, পুরো বাক্যে লিখতে পারো হাঁস, শুধু যে হাঁসগুলি ভাসে এভাবেও লিখতে পারো, অথবা কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো ভেসে যাচ্ছে বা ভাসছে। আমার বাড়ি কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন? তাহলে বলবে যে বাঙালি
সুদূর অতীতকাল থেকে অতিথি পরায়ণ, অতিথিকে তুষ্ট করার জন্য, তাকে মানসিক শান্তি দেওয়ার জন্য, প্রশান্তি দেওয়ার জন্য তিনি তার বন্ধুকে তার বাড়িতে আমন্ত্রণ করেছেন। তারপর তুমি ব্যাখ্যা করবে যে প্রথমে এক লাইনে উত্তরটা লিখে ফেলবে যে বাঙালি অতিথি পরায়ণ, অতিথিকে আপ্যায়ন করার জন্য, অতিথিকে প্রশান্তি দেওয়ার জন্যই তার বন্ধুকে তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। তারপর তুমি বলবা যে কবি বলেছেন তার বন্ধু যদি তার বাড়িতে আসে তাহলে প্রকৃতির ঘনিষ্ঠ সংস্পর্শ যেমন লাভ করতে পারবে, তেমনিভাবে নানা রকম ঐতিহ্যবাহী খাবার খেতে পারবে এবং প্রকৃতির ঘনিষ্ঠ সংস্পর্শ লাভ করে বন্ধুর মানসিক প্রশান্তি লাভ করবে এবং নানা রকম খাবারও সে উপভোগ করতে পারবে, যেমন শালি ধানের চিড়ে, বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা, গামছা বাঁধা দই, এসব খেয়ে যেমন সে তৃপ্ত হবে তেমনিভাবে প্রকৃতির ঘনিষ্ঠ সংস্পর্শ লাভ করে তার মন প্রশান্তিতে ভরে যাবে। তাহলে বন্ধুকে আপ্যায়ন করার জন্য, তাকে ঐতিহ্যবাহী খাবার খাইয়ে তৃপ্ত করার জন্য এবং তার মনকে প্রশান্তিতে ভরিয়ে দেওয়ার জন্য তিনি তার বন্ধুকে বা অতিথিকে তার বাড়িতে আসার আমন্ত্রণ করেছেন। এইভাবে তুমি উত্তর লিখবে। উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ির কবিতার কোন অংশের মিল আছে ব্যাখ্যা করো। উদ্দীপকের প্রথম চরণকে তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। এই উদ্দীপকের প্রথম চরণের সাথে আমার বাড়ির কবিতার কোন অংশের মিল রয়েছে ব্যাখ্যা করো। অর্থাৎ উদ্দীপকের প্রথম চরণে কবি কি করছেন, তার বন্ধুকে অথবা প্রিয়জনকে তার ছোট্ট গ্রামে আসার জন্য আমন্ত্রণ করেছেন। আমার বাড়ির কবিতায়ও কবি তার বন্ধুকে অথবা প্রিয়জনকে কি করছেন, অথবা তার অতিথিকে তার বাড়িতে আসার আমন্ত্রণ করেছেন। এই দুইটা চরণের মধ্যে মিল কোন জায়গায়? বাঙালি যে অতিথি পরায়ণ, বাঙালি যে অতিথিকে ভালোবাসে, বাঙালির যে সৌজন্য বোধ আছে, বাঙালি যে মানব প্রেমে উদ্বুদ্ধ, বাঙালি যে মানব প্রেমে উদ্বুদ্ধ, বাঙালির যে সৌজন্য বোধ এবং শিষ্টাচার আছে, তার বহিঃপ্রকাশই দুইটা চরণেই ঘটেছে। উদ্দীপকেও ঘটেছে এবং কিসে ঘটে? উদ্দীপকের প্রথম চরণে এবং আমার বাড়ি কবিতার মধ্যে তারই বহিঃপ্রকাশ ঘটেছে। তাহলে তুমি কিভাবে বলবে? প্রথম লাইনটা এইভাবে শুরু করবে যে আমার বাড়ি, উদ্দীপকের প্রথম লাইনে বাঙালির অতিথি পরায়ণতা, তার সৌজন্য বোধ, তার শিষ্টাচার, তার মানব প্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে এবং আমার বাড়ির কবিতায়ও কবির অনুরূপ মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে। কিভাবে? তখন তুমি বলবা যে কবি উদ্দীপকের প্রথম চরণে কবি তার বন্ধুকে তার ছোট গায়ে আসার জন্য নিমন্ত্রণ করছে, তেমনিভাবে আমার বাড়ির কবিতায় তিনি তার বন্ধুকে বা অতিথিকে বলেছেন আমার বাড়ি আসলে তোমাকে প্রথমে বসতে দিব, তারপর তোমাকে শালি ধানের চিড়ে দিয়ে জলপান করতে দিব, তারপর তোমাকে বিন্নি ধানের খই দিব এবং সাথে সাথে বাড়ির গাছের কবরি কলা দিব এবং গামছা বাঁধা দই দিব এবং তুমি প্রকৃতির ঘনিষ্ঠ সংস্পর্শে থেকে তুমি কি করবে? সময় কাটাতে পারবে। তুমি আম কাঁঠালের বনের ধারে শুয়ে থাকতে পারবে, গাছের শাখা তোমাকে কি করবে? সারা রাত ধরে বাতাস করবে, গাছের শাখা দিয়ে সারা রাত তোমাকে বাতাস করব। তুমি প্রকৃতির অবারিত প্রাঙ্গণে ঘুমিয়ে থাকবে, তোমার মুখের মধ্যে পড়বে, তোমার মুখের মধ্যে পড়বে চাঁদের আলো এবং আকাশের খোলা আকাশ, রাতের খোলা আকাশে থাকবে অসংখ্য তারা। সে কবি কল্পনা করছেন তারার মালা নিয়ে বন্ধুর গলায় পরিয়ে, তারা দিয়ে মালা গাঁথবেন, মালা গেঁথে বন্ধুর গলায় পরিয়ে দিবেন। এবং তিনি কি বলেছেন? এও বলেছেন যে তিনি যদি তার ছোট গায়ে কি আছে? ছোট গায়ে যেমন প্রকৃতির সংস্পর্শ আছে, তেমনিভাবে ছোট গায়ে গেলে প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে তার বন্ধু থাকতে পারবে। সকালবেলা তার ঘুমও ভাঙবে গায়ে দোহনের শব্দ শুনে এবং তিনি যদি যান দেখতে পাবেন, তার বন্ধু যদি আসে তাহলে দেখতে পাবে যে ডালিম গাছে ডালিম ফুলগুলো হাসতে থাকে এবং কাজলা দিঘিতে কাজল জলে কি করে? কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি ভেসে বেড়ানোর যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দুচোখ ভরে উপভোগ করতে পারবেন কবির বন্ধু। এবং এও বলেছেন যে যেখানে দেখবে মৌরির ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে তুমি বুঝবে যে সেটাই আমার বাড়ি। অর্থাৎ প্রকৃতির ঘনিষ্ঠ সংস্পর্শে কবি বসবাস করেন। আর
এই সমস্ত কিছু বলে কবি তার বন্ধুকে তার বাড়িতে আসার আমন্ত্রণ করছেন, যেন বন্ধু তার গ্রামে আসতে অনুপ্রাণিত হয় এবং উৎসাহিত হয়। তাহলে দুইটি কবিতার মধ্যে উদ্দীপকের প্রথম চরণ এবং আমার বাড়ি কবিতায় দুই জায়গায় কি হচ্ছে, কবি তার বন্ধুকে বা তার অতিথিকে তার ছোট্ট গ্রামে আসার আমন্ত্রণ করছে। তাহলে অতিথিকে আমন্ত্রণ করার দিক থেকে, অতিথিকে আপ্যায়ন করার দিক থেকে, অতিথির প্রতি শিষ্টাচার সৌজন্যবোধের পরিচয় দেওয়ার দিক থেকে, মানব প্রেমের বহিঃপ্রকাশ ঘটানোর দিক থেকে উভয় উদ্দীপকের প্রথম চরণ এবং কবিতার আমার বাড়ি কবিতার মিল রয়েছে। এবার আমরা আসছি 4 নম্বর প্রশ্নে। উদ্দীপক ও আমার বাড়ি কবিতার ভাবার্থকে এক বিশ্লেষণ করো। উদ্দীপক ও আমার বাড়ি কবিতার ভাবার্থকে এক বিশ্লেষণ করো। হ্যাঁ, উদ্দীপক, আমি মনে করি যে উদ্দীপক, তুমি বলবে প্রথম লাইনে বলবে, আমি মনে করি আমার উদ্দীপকে কি করা হচ্ছে, বাঙালি যে অতিথি পরায়ণ, বাঙালিকে যে অতিথিকে ভালোবাসে তার বহিঃপ্রকাশ হচ্ছে উদ্দীপকে আছে, তেমনিভাবে তার বহিঃপ্রকাশ কি আছে, আমার বাড়ি কবিতায় আছে। তাই আমি বলতে পারি অতিথি পরায়ণতার দিক থেকে, মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়ার দিক থেকে, শিষ্টাচারের দিক থেকে, সৌজন্যের দিক থেকে, অতিথিকে শান্তি দেওয়া, প্রশান্তি দেওয়া, অতিথিকে ভালোবাসার দিক থেকে, অতিথিকে তুষ্ট করার দিক থেকে উদ্দীপক এবং আমার বাড়ি কবিতায় মিল রয়েছে। তখন তুমি ব্যাখ্যা করবে, এটা প্রথম অংশ তুমি বলবা যে অতিথিকে ভালোবাসার দিক থেকে, অতিথিকে আপ্যায়ন করার দিক থেকে, অতিথি পরায়ণতার দিক থেকে আমার বাড়ি এবং উদ্দীপকের মিল রয়েছে। এই বলে তারপর তুমি ব্যাখ্যা করবে কিভাবে মিল রয়েছে। উভয় কবিতার ভাবার্থই হচ্ছে অতিথির আপ্যায়ন এবং অতিথির সাথে সৌজন্যমূলক ব্যবহার, শিষ্টাচার ও মানব প্রেমে উদ্বুদ্ধ। আসলে কি হয়েছে জানো বাবা, দুইটা প্রশ্নই এক হয়ে গেছে। গ এবং ঘ নাম্বার প্রশ্নটা প্রায় একই হয়ে গেছে, কারণ গ নাম্বারে যা বলা হচ্ছে ঘ নাম্বারে কিন্তু একই রকম কথা বলা হচ্ছে। এই জন্য প্রশ্নের উত্তরটা একই হবে, কিছু করার নেই, কারণ প্রশ্নটা এভাবে না করে অন্যভাবে করলে উত্তরটা আরো সুন্দরভাবে দেওয়া যেত। প্রশ্নে যেরকম আছে আমরা সেভাবে উত্তর করছি যে ভাবার্থকে এক। হ্যাঁ, ভাবার্থ দুইটা কবিতা, আমি মনে করি দুটি কবিতার ভাবার্থই হচ্ছে অতিথি পরায়ণতা, অতিথির সাথে সৌজন্যমূলক আচরণ করা, অতিথির সাথে শিষ্টাচারের বহিঃপ্রকাশ দেখানো এবং হচ্ছে অতিথির প্রতি ভালোবাসা, মানব প্রেম, এই দিক থেকে দুটি কবিতার ভাবার্থ হচ্ছে এক। উদ্দীপকে বলা হচ্ছে যে, উদ্দীপকে যেমন বলা হচ্ছে যে তুমি যদি আমার বাড়িতে যাও তাহলে কি করবে, দেখতে পাবে যে আমার বাড়িটার চারপাশে আছে অসংখ্য গাছপালা যেন আমার বাড়িটাকে মায়া মমতা দিয়ে ঘিরে রেখেছে, এবং এখানে গেলে তুমি মায়ের বুক ভরা ভালোবাসা পাবে, বোনের আদর পাবে এবং ভাইয়ের স্নেহ পাবে। এই সমস্ত কিছু বলা হচ্ছে বলে তার বন্ধুকে বাড়িতে আসার আমন্ত্রণ করা হচ্ছে। তেমনি ভাবে আমাদের এই কবিতা আমার বাড়ির কবিতায়ও কবি কি করছেন, তার শহরের বন্ধুকে গ্রামে আসার জন্য আমন্ত্রণ করছেন, বা তার অতিথিকে, তার প্রিয়জনকে, বন্ধুকে গ্রামে আসার জন্য আমন্ত্রণ করছেন। তিনি তার গ্রামের গেলে কি কি সুবিধা পাবে, তাকে প্রথমে বসতে দেওয়া হবে পিঁড়িতে, তাকে খেতে দেওয়া হবে শালি ধানের নানা রকম ঐতিহ্যবাহী খাবার, যেমন শালি ধানের চিড়ে, বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা এবং গামছা বাঁধা দই দিয়ে তাকে খেতে দেওয়া হবে। তারপরে হচ্ছে কি করবে, তাকে ওই যে প্রকৃতির ঘনিষ্ঠ সংস্পর্শে তাকে থাকতে দেওয়া হবে। যেমন মনে করো কোথায় থাকতে দেওয়া হবে, আম কাঁঠালের বনের ধারে থাকতে দেওয়া হবে এবং সারা রাত ধরে গাছের শাখা দুলিয়ে বাতাস করা হবে। এবং কি করা হবে যে তার সকালবেলা, তার রাতের বেলা চাঁদের আলো পড়বে তার মুখের মধ্যে, সে যখন ঘুমিয়ে থাকবে চাঁদের আলো পড়বে মুখের মধ্যে এবং সে চোখ মেলে দেখতে পাবে অসংখ্য তারা রাতের আকাশে ফুটে আছে। কবি কল্পনা করছে সে তালা দিয়ে তিনি তার বন্ধুকে মালা গেঁথে দিবেন, এবং বাড়িতে গেলে তিনি কি দেখতে পাবেন যে ডালিম গাছে ডালিম ফুলগুলো যেন হাসছে, এবং আরো কি দেখতে পাবেন, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো ভেসে বেড়াচ্ছে। ঠিক আছে, ভেসে বেড়াচ্ছে, এইগুলো দেখতে পাবেন। তারপরে হচ্ছে যে
ভেসে বেড়াচ্ছে এসব দেখতে পাবেন। আর যখন মৌরি ফুলের গন্ধ পাওয়া যাবে তখন বুঝতে পারা যাবে যে এটাই হচ্ছে কবির বাড়ি। তার বাড়ি যাওয়ার পথটা হচ্ছে একেবারে বরাবর পথ, সোজা পথ। বন্ধুকে দেখিয়ে দিয়েছেন যে এই বরাবর হচ্ছে আমার বাড়ির পথ। যখন তুমি মৌরি ফুলের গন্ধ পাবে তখন তুমি তোমার রথ থামিয়ে তুমি আমার বাড়িতে পৌঁছে যেও। তাহলে এই যে এই দুইটা কবিতার ভাবার্থই হচ্ছে বাঙালি অতিথিপরায়ণ, বাঙালি অতিথিকে ভালোবাসে, বাঙালি শিষ্টাচার জানে, বাঙালি তার অতিথির জন্য অতিথির সুখ শান্তি স্বাচ্ছন্দ্যের জন্য ত্যাগ স্বীকার করতে জানে, বুক ভরা ভালোবাসা দিতে জানে। দুইটা উদ্দীপক এবং কবিতা দুই জায়গায় তাই বলা হচ্ছে। তাই আমি মনে করি সবার শেষে বলবে, তাই আমি মনে করি উদ্দীপক ও কবিতার ভাবার্থ এক। বাড়ির কাজ, বাংলাদেশের প্রসিদ্ধ এভাবে দেই, ভেঙে দেই শব্দটা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। বাংলাদেশের প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী খাবার সমূহের তালিকা তৈরি করো। অর্থাৎ যে খাবারগুলোর জন্য বাংলাদেশে যে খাবারগুলো খুব বিখ্যাত এবং দীর্ঘকাল ধরে যে খাবারগুলো বাঙালিরা খেয়ে আসছে সেই সব খাবারের একটা তালিকা তৈরি করবে। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের আগামী দিনের বাড়ির কাজ। তোমরা সবাই বাড়ির কাজটা করে নিয়ে আসবে। সবাই বাড়ির কাজটা তুলে নাও। সবাই তুলেছো? ধন্যবাদ। আচ্ছা, আজ তাহলে অনুশীলনী সৃজনশীল প্রশ্ন হলো, অনুশীলনের সবগুলি প্রশ্ন উত্তর হলো, আমাদের আমার বাড়ির কবিতাটার সব আলোচনা শেষ হলো। আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শান্তিপূর্ণভাবে রমজান মাসে রোজা পালন করো, সামনে ঈদ উদযাপন করো। এই শুভকামনা জানিয়ে তোমাদের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।